হাই, আজ আমরা এক জায়গায় হয়েছি। তো আজকে আমরা যে টেক্সটটা পড়ব সেটা হচ্ছে তোমাদের লেসন 4-এ আছে। টেক্সটের নাম হচ্ছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ওকে, এবার আমরা মেনলি যেটা এখানে করব সেটা হচ্ছে যে আমরা পড়তে থাকবো, বাংলা মানেটা বুঝতে থাকবো, আর ওয়ার্ড বাই ওয়ার্ড যে মানেগুলো আছে সেগুলো লিখতে অনেকটা সময় লাগে। সেই জন্য আমি আগে থেকে মোটামুটি যতটা হয়েছে লিখে দিয়েছি। তোমরা এগুলো যেমন যেমন পড়া এগোবে সাথে সাথে নোট করতে থাকবে। ওকে, আর যেটা হবে যে নোট করতে যদি মনে হচ্ছে দেরি হচ্ছে, ভিডিওটা দেখার সময় একবার পজ করে নেবে, খাতায় ওয়ার্ড মিনিংগুলো লিখবে, তারপর আবার ভিডিওটা চালাবে। ঠিক আছে, শুরু করা যাক। ওয়ান্স আপন এ টাইম a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. ওয়ান্স আপন এ টাইম, এবার এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যে এখানে যে গল্পটা পড়ছি সেটা হচ্ছে একটা ফেয়ারিটেল। ফেয়ারিটেল বলতে লোককথা, অর্থাৎ মুখে 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 প্রচলিত হয়ে আছে যে গল্পগুলো সেগুলো প্রত্যেকটা দেশে এরকম থাকে। এবং রূপকথার গল্প যেগুলোকে আমরা বলে থাকি, সেই রূপকথার গল্প প্রত্যেকটা দেশে এগুলো আছে। আমাদের দেশেও অনেক আছে, ঠাকুমার ঝুলি, ঠাকুরদার ঝুলি তোমরা পড়েছো, বিভিন্ন রকম গল্প। তো যেখানে রাজকন্যা থাকে, রাজকুমার থাকে, তাদের মধ্যে বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে ইত্যাদি। তো এবার সেই ধরনেরই একটা গল্প এটা এটা ফ্রান্সের একটা গল্প, এবং সেই গল্পটা আমরা ইংরেজি ভার্সনে এখানে পড়ছি। তো ওয়ান্স আপন এ টাইম যে কোনো পুরনো গল্প যখন শুরু হয়, বাংলাতেও আমরা করি যে অনেক অনেক দিন আগে, কোনো এক সময়ে, কোনো এক কালে, এইভাবে থাকে। সেটা ইংরেজিতে ওইভাবে শুরু হয়, ওয়ান্স আপন এ টাইম। তো ওয়ান্স আপন এ টাইম ওয়েলদি মার্চেন্ট, অনেক দিন আগে একজন ওয়েলদি মার্চেন্ট ছিল। ওয়েলদি মানে হচ্ছে, ওয়েলদি মানে যে খুব সম্পদশালী, যার অনেক টাকা পয়সা আছে, অর্থাৎ রিচ। ওয়েলদি মানে হলো রিচ। তো ওয়ান্স আপন এ টাইম দেয়ার a wealthy merchant lived in a big mansion. মার্চেন্ট মানে ট্রেডার, মার্চেন্ট মানে হলো ট্রেডার, আর ম্যানশন মানে লার্জ হাউস। তাহলে কি দাঁড়ালো, সেটা হচ্ছে যে অনেকদিন আগে একজন খুব বড় ব্যবসায়ী ছিল, যে কোথায় বাস করত, একটা ম্যানশনে, অর্থাৎ একটা খুব বড় বাড়িতে বাস করত। কাদের সাথে বাস করতো? উইথ হিজ 3 daughters, তার 3টে মেয়ের সাথে বাস করতো। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তারা প্রত্যেকেই খুব সুন্দর। সুন্দর বলতে এখানে তারা দেখতে খুব সুন্দর। দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেল, ছোট্ট মেয়ে যে ছিল, মানে ওদের 3 বোনের মধ্যে যে সব থেকে ছোট ছিল, তার নাম ছিল বেল। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস, তাকে তাকে সবাই কিসের জন্য চিনতো, জানতো? তার লাভলিনেস। লাভলিনেস বলতে এখানে বিউটি। বিউটি বলতে শুধু আউটার যে অ্যাপিয়ারেন্স সেটা নয়, দেখতে কেমন সেটা নয়, সেটা দেখতে অবশ্যই সুন্দর, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার আচার ব্যবহার, তার গুণ, সেগুলো কিন্তু অত্যন্ত সুন্দর, খুব ভালো, মানে যেটা মানুষের একবার দেখলে পরেই যাকে ভালো লাগবে। তো সেই 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 জিনিসটাকে বলা হয়েছে লাভলিনেস। তো অ্যান্ড ফর বিইং পিওর অ্যাট হার্ট, এবং তার সাথে সাথে যেটা আমরা বলছিলাম যে সে মনের দিক থেকে খুব পরিষ্কার, মনের দিক থেকে খুব ভালো। এবং পিওর মানে হচ্ছে একদম খাঁটি, যেখানে কোনো খাদ নেই, অর্থাৎ সে যেটা ভাবে, যেটা সেটা বলে, যেটা মনে হয় সেটা করে, এরকম যে একরকম ভাবে আরেক রকম বলে, মিথ্যে কথা বলে, এরকমটা কিন্তু না। তো এখানে পিওর, পিওর বলতে চেস্ট, পিওরের একটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে চেস্ট। তাহলে she was for being pure at heart, তাহলে সে মনের দিক থেকে অত্যন্ত পিওর ছিল, যে কারণে তাকে সবাই পছন্দ করত। দ্য youngest girl was Belle, সরি ভুল বললাম, her sisters in contrast were wicked and selfish. তার যে বোনরা ছিল, বোনগুলো কিরকম ছিল না, ইন কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে এর ঠিক উল্টোটা, বিপরীতে। ইন কন্ট্রাস্ট ওয়ার উইকেট অ্যান্ড সেলফিশ। উইকেট মানে হচ্ছে খুব বদমাইশ, দুষ্টু, বাজে। তো তারা দুষ্টু ছিল। অ্যান্ড সেলফিশ, সেলফিশ বলতে তারা অত্যন্ত স্বার্থপর ছিল। এবার সেলফিশকে আমরা কি বলতে পারি? সেলফ সিকিং বলতে পারি, অর্থাৎ আমার 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 যে করে, সবসময় নিজেরটা যে চিন্তা করে, সে হচ্ছে সেলফিশ। এবং এখানে
আরেকটা দেখো উইকেড আমি লিখে রেখেছি, উইকেড মানে হচ্ছে হার্মফুল, অর্থাৎ যে ক্ষতিকর, যে ক্ষতি করে। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জ, কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ভাগ্য কি হলো, পরিবর্তিত হলো। চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন হওয়া, আর ফরচুন হচ্ছে ভাগ্য, যেটাকে আমরা কি বলতে পারি, ফরচুন মানে হচ্ছে লাক, লাক বা ভাগ্য। আর চেঞ্জ মানে হচ্ছে, ইংরেজিটা একটু কঠিন কিন্তু মনে রাখার চেষ্টা করবে, চেঞ্জ মানে হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে চেঞ্জ হয়ে যাওয়াটাকে ট্রান্সফর্ম বলে। কেমন? চেঞ্জ শব্দটা সোজা, কিন্তু ট্রান্সফর্ম শব্দটা মনে রেখো। তো তাদের ভাগ্য খুব দ্রুত পরিবর্তন হয়ে গেল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি। টেম্পেস্ট মানে হচ্ছে ঝড়। মার্চেন্ট লস্ট, মার্চেন্ট যে ওদের যে বাবা ছিল, যে বড় ব্যবসায়ী ছিল, তার জাহাজগুলো কি হলো, সমুদ্রে বাণিজ্য করতে গেছিল অন্য জায়গায়, এবং সেখানে খুব জোর ঝড় টড় কিছু হয়েছিল, সমুদ্রের মধ্যে তো প্রায়শই এটা হয়, এবং তারপরে কি হয়েছিল, সেই জাহাজগুলো সব ডুবে গেছিল। তো সো হি অ্যান্ড হিজ ডটার্স started to live in a small farmhouse in a village. অতএব তারপরে তারা কি করলো, গ্রামে চলে এলো শহর ছেড়ে, এবং গ্রামে এসে তারা একটা স্মল ফার্ম হাউস, ফার্ম হাউস বলতে খামার বাড়ি, আমাদের গ্রামগুলোতে যেরকম থাকে ছোট ছোট খামার বাড়ি থাকে, যেখানে কিছু জায়গা থাকে, অ্যাডজাসেন্ট কিছু জায়গা থাকে, যেখানে চাষবাস হয়, টুকটাক কাজ হয়, ফসল টসল রাখার ব্যবস্থা থাকে, গরু ছাগল ইত্যাদি হাঁস মুরগি থাকে। তো সেরকম একটা ফার্ম হাউসে তারা এসে থাকতে শুরু করে দিল। কারণ কি? কারণটা হচ্ছে ওদের বাবার যেহেতু বিরাট ব্যবসা ছিল, কিন্তু ব্যবসাতে কি হয়, ব্যবসাতে প্রচুর টাকার লেনদেন হয়, এবং ভাগ্যের ওঠা পড়া থাকে। তো কখনো খুব ভালো চলে, তখন অনেক টাকা পয়সা থাকে, কখনো আবার অত ভালো চলে না, তখন টাকা পয়সা কমে যায়। এবার ওর বাবা কি করেছিল, প্রচুর ধার দেনা এটা ওটা করে অনেক জিনিস কিনে সেই 3টে জাহাজকে সে কি করেছিল, সমুদ্রে রওনা করেছিল, যে তারা বাণিজ্য করে আসবে, জিনিসগুলো বিক্রি করে আসবে, তার পাঠানো জিনিসগুলো ইন রিটার্ন তারা অনেক টাকা নিয়ে আসবে। তো জাহাজটাই যদি ডুবে যায়, তাহলে কি হলো, ওদের টাকা পয়সাগুলো সব চলে গেল, যে ধার দেনাগুলো ছিল সেগুলো তো লোকে ছাড়বে না, তারা বলবে যে আমার পয়সা দাও। তো তখন তারা কি করলো, তারা ওদের কাছ থেকে যখন টাকা পয়সা চাইতে লাগলো, ওর বাবা তখন কি করলো, সেই বাড়ি টাড়িগুলো, যেগুলো ওদের বড় বাড়ি ছিল, অনেক দামি দামি জিনিসপত্র ছিল, সেই সমস্ত জিনিসগুলোকে কি করলো, ওর বাবা সেল আউট করে দিল, বিক্রি করে দিল, এবং তারপর ওরা অল্প কিছু পয়সা নিয়ে গ্রামে আর কিছু জমি জায়গা বাড়ি কিনে সেখানে সেটেল করে গেল। তো they had to work hard for their living. তো they had to work for their living. living বলতে এখানে হচ্ছে আর্নিং। আর্নিং মানে EARNING, আর্নিং, আর্নিং মানে রোজগার। তো তারা তাদেরকে তো এবার থাকতে হবে, এবার সে থাকার জন্য ওখানে যেমন বড় বাড়িতে ছিল, সেখানে তাদের অনেক চাকর টাকর ছিল, লোকজন ছিল, তারা দেখাশোনা করতো, রান্না করতো। কিন্তু এখানে তো আর সেটা নেই, এখানে গ্রামে চলে এসছে ওরা। এবার ওরা এখন গরিব হয়ে গেছে, যার জন্য কি করতে হতো, ওদেরকে অনেক কষ্ট করতে হতো, ফসল চাষ করতে হতো, জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে হতো, কাঠ নিয়ে আসতে হতো, সেগুলোকে দিয়ে আগুন জ্বালাতে হতো, উনুন জ্বালিয়ে রান্না করতে হতো, এই সমস্ত বিভিন্ন কাজ তাদেরকে কি করতে হতো, কষ্ট করে সাধারণ মানুষের মতোই তাদেরকে থাকতে হতো। তো সাম ইয়ার্স ল্যাটার, কিছু বছর পর, দ্য মার্চেন্ট হার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেড শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট। মার্চেন্ট হঠাৎ করে কয়েক বছর বাদে শুনলো যে ও যে জাহাজগুলো সমুদ্রে পাঠিয়েছিল, সেই জাহাজগুলোর মধ্যে একটা পোর্টে ফিরে এসছে। পোর্ট মানে বন্দর, যেখান থেকে জাহাজে মাল ওঠানামা করে, যেখানে জাহাজ দাঁড়ায়, যেখানে যেখানে ব্যবসা বাণিজ্যের একটা কেন্দ্র, সমুদ্রের ধারে বা বড় নদীর ধারে এই পোর্টগুলো হয়ে থাকে। আমাদের এখানে যেমন ধরো গঙ্গা নদীর ধারে কলকাতাতে খিদিরপুর আছে, খিদিরপুরে একটা পোর্ট আছে, কেমন? তারপরে আরো ধরো তোমার যেগুলো বিভিন্ন বঙ্গোপসাগরের ধারে ধারে যে জায়গাগুলো আমাদের আছে, সেই জায়গাগুলোতেও পোর্ট আছে, যেখানে জাহাজ আসে থামে, এরকম বিভিন্ন জায়গা আছে। শঙ্করপুরেই যেমন একটা আছে দীঘার কাছে। তো সেরকম একটা পোর্টে ওর বাবা শুনলো যে ওদের ওখানকার একটা পোর্টে ওই ওর পুরোনো একটা জাহাজ সে কোনোভাবে এসে থেমেছে। তো পোর্ট মানে কি বললাম, বন্দর। এখানে পোর্ট আমি বোধহয় লিখিনি, পোর্ট মানে তোমরা লিখে রাখো, পোর্ট মানে হচ্ছে হারবার, HARBOUR, PORT পোর্ট এখানে যেটা আছে তার ইংরেজিটা হবে হারবার, HARBOUR। ওকে। তো সামহাউ, সামহাউ মানে হচ্ছে বাই চান্স,
কেমন, এই somehow by chance somehow it had escaped the violent storm, কোনোভাবে এটা বেঁচে গেছিল। এসকেপ মানে হচ্ছে বেঁচে যাওয়া, কোনো কিছু সমস্যার মধ্যে থেকে বেঁচে যাওয়াটাকে আমরা এসকেপ বলি। তো এটা এসকেপ করেছিল কিসে না, ভায়োলেন্ট স্টর্ম, অর্থাৎ যে ভয়ঙ্কর ঝড়টা হয়েছিল সেই ঝড়ের হাত থেকে বেঁচে গেছিল। এসকেপ মানে হচ্ছে অ্যাভয়েডেড, অর্থাৎ সে অ্যাভয়েড করতে পেরেছিল স্টর্মটাকে। Somehow it had escaped the violent storm, hence, অতএব the merchant decided to return to the city to discover whether it still contained anything of value. তো ডিসাইডেড মানে হচ্ছে এখানে লেখাই আছে দেখো, ডিসাইডেড, চোজ, রিটার্ন মানে হচ্ছে গো ব্যাক, অর্থাৎ মার্চেন্ট ডিসাইড করলো, কি করলো, ভাবলো যে সে রিটার্ন মানে গো ব্যাক, সে কোথায় রিটার্ন করবে, কোথায় যাবে, আবার শহরে একবার ওই জাহাজটা যেখানে লেগেছে সেখানে যাবে। তো দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার, মার্চেন্ট ঠিক করলো যে সে এবার শহরে আরেকবার ফিরে যাবে। কি জন্য যাবে? টু ডিসকভার ওয়েদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু, যে তিনি এটা দেখতে যাবেন যে সেখানে ওর জাহাজের মধ্যে এখনো পর্যন্ত যদি কিছু মূল্যবান জিনিসপত্র থেকে থাকে তাহলে সেটা তার আবার কাজে আসতে পারে বা কিছু টাকা পয়সা ওখান থেকে পেতে পারে। তো ডিসকভার মানে হচ্ছে টু ফাইন্ড আউট, কোনো কিছু খুঁজে দেখা, সেটা হচ্ছে ডিসকভার। আর কন্টেন্ট মানে হচ্ছে হ্যাড ইনসাইড, অর্থাৎ ওই জাহাজের মধ্যে, জাহাজের ভেতরে আর কিছু আছে কিনা সেটা একটু খতিয়ে দেখা, সেটা হচ্ছে কন্টেন্ট। তো বিফোর লিভিং, যাওয়ার আগে, হি আস্কড হিজ ডটার, সে শহরে যাওয়ার আগে তার মেয়েদেরকে জিজ্ঞেস করলো, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট ফ্রম মাই রিটার্ন, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, আমি যখন ফিরে আসবো তখন তোমাদের জন্য কি কোনো গিফট নিয়ে আসবো, তোমরা কি সেটা চাইছো? এবার গিফট কেউ দিতে চাইছে, সে না বলবে এটা তো হয় না যে কেউ বলবে যে হ্যাঁ আমার গিফট চাই। তো both his elder daughters asked for jewels and fine dresses. তার যে বড় মেয়েরা ছিল, যে প্রথম এবং মেজো মেয়ে যে ছিল, বড় এবং মেজো মেয়ে, তারা দুজনে কি চাইলো? asked for মানে হচ্ছে চাওয়া, want। তো জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, জুয়েল মানে হচ্ছে গয়নাগাটি, আর ফাইন ড্রেস হচ্ছে খুব সুন্দর সুন্দর পোশাক আশাক, এগুলো তারা চাইলো। বাট বেল সেড, কিন্তু বেল আগেই বলেছি যে বেল অন্য রকমের একটা মেয়ে। তো সে কি বললো? ফাদার প্রমিস মি, প্রমিস মানে হচ্ছে ভাও, অর্থাৎ কথা দেওয়া। তো ফাদার প্রমিস মি you will bring me a rose that does not grow in this part of the country. সে কি করলো? সে সম্পূর্ণ অন্য একটা জিনিস চাইলো। সে কি চাইলো? একটা গোলাপ ফুল চাইলো, এবং কেমন একটা গোলাপ ফুল? হুইচ ইজ রেয়ার, যেটা পাওয়া যায় না। এবং সেটা কোথায়? এরা যে অংশে থাকে, যে অঞ্চলে থাকে, সেই অঞ্চলে অন্তত কেউ কখনো দেখেনি বা কেউ কখনো পায়নি এরকম একটা গোলাপ ফুল সে তার বাবাকে বলল যে তুমি আমাকে এনে দিও। তাহলে দেখো এখানে ওর যে বড় বোন ছিল আর যে ছোট বোন, তাদের দুজনের মধ্যে তফাৎটা কত দেখো। যারা বড় বোন তারাও কি চাইলো? তারা চাইলো যে তাদেরকে পোশাক আশাক দিতে হবে, তাদেরকে গয়না দিতে হবে, জুয়েলস দিতে হবে। কিন্তু যে ছোট বোন, সেই ছোট বোনের মনটা, তার চিন্তা ভাবনাটা সম্পূর্ণ কিন্তু আলাদা, অন্য ধরনের। এবং সে সবসময়, যে কারণে তাকে সবাই এত ভালোবাসে, যে সে আর সাধারণ 5টা মানুষের মতো করে চিন্তা করে না। এবং এখানেও দেখো ও কিন্তু আর 5টা মানুষ যেটা চাইতো সেটা ওর আগের বোনগুলো চেয়েছে, ও কিন্তু সেটা চায়নি। ও যেটা চেয়েছে সেটা গোলাপ ফুল একটা চেয়েছে। এবং ওর কাছে কোন ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ? যে ব্যাপার, যার মধ্যে একটা বিউটি আছে, যে জিনিসটা ইউনিক, যেটা সবার কাছে থাকবে না, এইরকম জিনিস ওর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানে ও দেখলো যে জুয়েলস, ড্রেস, এগুলো নিয়ে কি হবে? সবাই তো আর ওগুলোকে আঁকড়ে পড়ে থাকবে না, ওগুলো বাক্সে ভরা থাকবে কোনো একটা সময়। কিন্তু যেটা রোজ, যেটা গোলাপ ফুল, তার যে সৌন্দর্য, তার যে গন্ধ, এবং সেটা যে আর কোথাও পাওয়া যায় না,
অন্য কোথাও ওর আশেপাশে কেউ দেখে না, সেই গোলাপটা ওর কাছে থাকবে, এইটা কিন্তু মোস্ট প্রেশিয়াস পজিশন ওর কাছে হবে, অর্থাৎ সব থেকে দামি জিনিসটা ওর কাছে থাকবে, এটা ওর মনে হয়েছে। এবং ও কিন্তু কোনো আর্থলি জিনিস অর্থাৎ বিল যে আমাদের যে সাংসারিক জিনিস সেইগুলোর প্রতি কিন্তু ওর মোহ নেই। ওর যে মোহটা রয়েছে সেটা হচ্ছে ভালো লাগা রয়েছে, সেটা হচ্ছে নেচার ওকে যেটা দিতে পারবে, যে জিনিসটা ন্যাচারালি সুন্দর, যেটাকে মানুষ সুন্দর তৈরি করেনি, যেটা ন্যাচারালি সুন্দর, প্রকৃতিগতভাবেই সুন্দর, সেই জিনিসটাই ও কি করছে, ও চাইছে। তো এরপরে দেখো বলছে, হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি। তার যে রিকোয়েস্ট ছিল, তার যে অনুরোধ ছিল, সেই অনুরোধে সম্মতি জানিয়ে বা অন্য মেয়েদেরকেও জিনিসপত্র এনে দেবো বলে যে ব্যবসায়ীটি ছিল, সে শহরের উদ্দেশ্যে যাত্রা করলো। When he reached the city, he found to his dismay that his ship's cargo had been seized to pay his debts. তো সে যখন ওই শহরে পৌঁছলো তখন সে কি দেখলো, সে অত্যন্ত হতাশ হলো। ডিসমে, ডিসমে বলতে অত্যন্ত হতাশ হওয়া, নিরাশ হয়ে যাওয়া, খারাপ লাগা। তো এখানে দেখো ডিসমে আছে, ডিসমে হচ্ছে শক, ডিসমে বলতে শক, শক বলতে মানসিক আঘাত, মনের একটা অবস্থা এটা। তো ডিসমে দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজড, তার যে কার্গোগুলো ছিল, কার্গো বলতে জাহাজে যে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হয় সেই জিনিসগুলোকে বলা হয় কার্গো। কার্গো এখানে আমি লিখিনি, তোমরা চাইলে ইয়ে করতে পারো, গুডস ইন আ শিপ এরকমভাবে লিখে রাখতে পারো। গুডস, GOODS, গুডস মানে মালপত্র, জিনিসপত্র, ইন আ শিপ, SHIP, শিপ, জাহাজে করে যে মালগুলো নিয়ে যাওয়া হয়। কার্গো হ্যাড বিন সিজড, সিজড মানে হচ্ছে কনফিসকেট, এটাও একটা শব্দ, একটু কঠিন শব্দ। সিজ, কনফিসকেট, CON কন, FIS ফিস, CATE ক্যাট, ভেঙে ভেঙে পড়লে উচ্চারণ করতে সুবিধা হবে। কনফিসকেট, সিজ মানে হচ্ছে বাজেয়াপ্ত করা, কনফিসকেট মানেও হচ্ছে বাজেয়াপ্ত করা, অর্থাৎ যে জিনিসগুলো এসেছিল সেগুলো কি করা হয়েছে, সরকারিভাবে বা কোনোভাবে লোকজন সেগুলো বাজেয়াপ্ত করেছে বা দখল করে নিয়েছে। এবং সেটা কিসের জন্য, টু পে হিজ ডেবটস, ডেবট মানে হচ্ছে লোন, ডেবট শব্দটা আমার এখানে লেখা নেই, তোমরা লিখে নাও, DEBT এখানে যেটা দেওয়া আছে। তো টু পে হিজ ডেবটস, DEBTS, ডেবটস, ডেবটস মানে লোনস, LOAN, লোন, লোন মানে হচ্ছে ধার। কেমন, ব্যাংক থেকে যে ধারগুলো পাওয়া যায়, লোকজনের কাছ থেকে যে টাকা পয়সা ধার নেয় অনেক সময়তে অনেক লোকে, তাকে বলা হয় লোন। তো সেই লোনটাকে পেমেন্ট করার জন্য, ওর বাবার এখনো অনেক লোন থেকে গেছিল বাজারে, তো সেই লোনটাকে পেমেন্ট করার জন্য কি করা হয়েছে, ওর যে জাহাজ ছিল সেই জাহাজে যে কার্গো ছিল সেই কার্গোগুলো সমস্তটা দখল করা হচ্ছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, অর্থাৎ ওর কাছে এরপরে আর কোনো টাকা পয়সা রইল না, টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স। কিসের জন্য না, ওর মেয়েদেরকে যে প্রেজেন্ট কিনে দেবো বলেছিল, গিফট কিনে দেবো বলেছিল, সেই জিনিসগুলো কিন্তু সে কেনার জন্য তার কাছে আর কোনো টাকা হাতে পড়ে রইল না। তো স্বাভাবিকভাবেই তিনি মনে দুঃখ পেলেন খুব, যে মেয়েদেরকে কথা দিয়েছিলেন কিছু জিনিস এনে দেবেন, কিন্তু যেহেতু পারলেন না, বাবা হিসাবে তার মনে দুঃখ তো হবেই। ওয়াইল রিটার্নিং, যখন তিনি ফিরছেন, হি লস্ট হিজ ওয়ে ইন আ ফরেস্ট, ফেরবার সময় জঙ্গলের মধ্যে তিনি রাস্তা হারিয়ে ফেললেন। ফরেস্ট বলতে উডস। তো ওটাও লেখা নেই, ওটা তোমরা লিখে নেবে, ডেব্ট এই কথাটা লেখা আছে, ডেব্ট বলতে লোন যেটা বলছিলাম, আর ফরেস্ট বলতে উডস, WOODS, উডস, উডস মানে হচ্ছে জঙ্গল। তো সে জঙ্গলে পথ হারিয়ে ফেললো, এবং পথ হারিয়ে সে কি করলো, সে সিকিং শেল্টার, তারপর সে খুঁজতে লাগলো, সিকিং মানে হচ্ছে খোঁজা। তো সিকিং শেল্টার, হি কেম অ্যাক্রস আ ড্যাজলিং প্যালেস অ্যান্ড এন্টার্ড। ও খুঁজতে খুঁজতে কি হলো, জঙ্গলের মাঝে গিয়ে দেখলো একটা বিশাল সুন্দর দারুণ একটা প্রাসাদ রয়েছে, কি সুন্দর একটা প্রাসাদ রয়েছে। এবং ও তখন খুব মুগ্ধ হয়ে গেল, অবাক হয়ে গেল যে এর মাঝখানে এরকম প্রাসাদ কোথায় এলো। এবার রাত্রি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, ওকেও কোথাও থাকতে হবে। তো সেই জন্য ও কি করলো, ও
ওই প্যালেসের মধ্যে পৌঁছে গেল। এখানে দেখো কেম অ্যাক্রস মানে হচ্ছে স। কেম অ্যাক্রস এই শব্দটা মনে রেখো, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। কেমন? কেম অ্যাক্রস এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। কি ফ্রেজাল ভার্বগুলো তৈরি হয় ভার্ব আর প্রিপোজিশনকে একসাথে করে ফ্রেজাল ভার্বগুলো তৈরি হয়, সেগুলো পরে তোমরা শিখবে। আর ড্যাজলিং প্যালেস বলা আছে। ড্যাজলিং মানে হচ্ছে ব্রাইট, ঝকমকে। ব্রাইট মানে সেই 1000 ভোল্টের আলো জ্বলছে সেরকম নয়, বেশ ঝকমকে, মানে চকচকে, ঝকঝকে, তকতকে, সেটা হচ্ছে ড্যাজলিং, যেটা দেখে চোখ ধাঁধিয়ে যায়। কেমন? তো ড্যাজলিং প্যালেস অ্যান্ড এন্টার্ড ইনসাইড, ভেতরে হি ফাউন্ড টেবলস ল্যাডেন ইনসাইড he found tables laden with food and drink, which had apparently been left for him by palace's unseen owner. তো এখানে আমরা কি দেখলাম, যে তিনি বাড়িটাতে প্রবেশ করলেন, ওই বিশাল বড় যে ক্যাসেলটা ছিল সেখানে তিনি প্রবেশ করলেন, এবং সেখানে প্রবেশ করে তিনি একটা টেবিল দেখতে পেলেন। টেবিলের মধ্যে প্রচুর খাবার দাবার আছে, সেই খাবার দাবারগুলো যেন তার জন্যই সাজিয়ে রাখা হয়েছে। এবং অ্যাপারেন্টলি মানে সিমিংলি, মনে হচ্ছে যেন, সিমিংলি। এবং এটা অ্যাপারেন্টলি কে সাজিয়ে রেখেছে? বিন লেফট ফর হিম বাই প্যালেসেস আনসিন ওনার। আনসিন বলতে যাকে চোখে দেখা যাচ্ছে না, সে হচ্ছে আনসিন। আনসিন মানে হচ্ছে ইনভিজিবল। ভিজিবল মানে যেটা দেখা যায়, আর ইনভিজিবল হচ্ছে অপোজিট ওয়ার্ড, সেটা হচ্ছে যাকে চোখে দেখা যাচ্ছে না। তাহলে প্যালেসের সেই ওনার, যাকে চোখে দেখা যাচ্ছে না, সে যেন ওর জন্য সমস্ত কিছু খাদ্য পানীয়, কমফোর্ট, সমস্ত কিছু ওর জন্য ওখানে রেখেছে। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট। অ্যাকসেপ্টেড হচ্ছে রিসিভড, গ্রহণ করা। তো দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, এই গিফটটা, যা প্রেজেন্ট বলতে এই খাবার দাবার যে জিনিসগুলো ওর জন্য রাখা রয়েছে সেগুলো সে গ্রহণ করলো। এট টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস। এট টু হিজ হার্টস কন্টেন্ট বলতে একদম মন ভরে, প্রাণ ভরে খাওয়া, যেটাকে বলে, মানে একদম গোদা বাংলায় যেটাকে কবজি ডুবিয়ে খাওয়া বলি আমরা, ভোজবাড়িতে আমরা খাই। তো সেই কবজি ডুবিয়ে তিনি ওখানে ভালো করে খাওয়া দাওয়া করলেন। তো অ্যাকসেপ্টেড মানে হচ্ছে রিসিভড, আর হার্টস কন্টেন্ট যেটা আমরা বলছিলাম, হার্টস কন্টেন্ট মানে হচ্ছে স্যাটিসফ্যাকশন, অর্থাৎ মন ভরে, প্রাণ ভরে তিনি খাওয়া দাওয়া করলেন। স্যাটিসফ্যাকশন, SATISFACTION, স্যাটিসফ্যাকশন। এবং তারপর তিনি কি করলেন? প্রাণ ভরে, মন ভরে প্রচুর খাওয়া দাওয়া করলেন, এবং তারপর স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, এবং রাত্রিটা তিনি সেই প্যালেসেই যাপন করলেন বা সেখানে থেকে গেলেন। দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, যখন মার্চেন্ট প্যালেস থেকে এবার বেরিয়ে চলে যাচ্ছে, হি স আ রোজ গার্ডেন অ্যান্ড রিকল্ড দ্যাট বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ। তিনি বেরোনোর সময় দেখতে পেলেন যে ওই কাসেলের অ্যাডজাসেন্ট, কাছেই লাগানো একটা বাগান রয়েছে, এবং সেই বাগানে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে। এবং তখনই ওর বেলের কথা মনে পড়লো। এই বেল কী চেয়েছিল? একটা গোলাপ ফুল চেয়েছিল, এবং তার সেটা মনে পড়লো। রিকল মানে হচ্ছে মনে করা। তো রিকল মানে হচ্ছে মনে করা বললাম। ইংরাজি শব্দটা হচ্ছে রিমেম্বার মানে হচ্ছে মনে করা, রিমেম্বার পাস্ট টেন্স। আর ডিজায়ার্ড বলতে মনের ইচ্ছে, যেটা চেয়েছিল, অর্থাৎ বেল যেটা চেয়েছিল, সেই যেটা ডিজায়ার করেছিল, যে গোলাপটা, তার কথা বলা হচ্ছে। ডিজায়ার মানে হচ্ছে ওয়ান্টেড আর ডিজায়ার একদম সেম জিনিস নয়। ওয়ান্টেড মানে যেটা চাওয়া, আর ডিজায়ার মানে মনের ভেতরের যে ইচ্ছে সেটা, কিন্তু দুটোই চাওয়া, বাংলাতে সেই হিসাবে চাওয়া, আর এখানে কাছাকাছি শব্দ বলে আমরা ডিজায়ারটাকে ওয়ান্টেড করেছি। কেমন? তো এবং যখনই উনি কি করলেন, upon picking the loveliest rose, the merchant suddenly came face to face with hideous beast.
যখনই তিনি কি করলেন, একটা গোলাপ ওই বাগান থেকে তুললেন, তোলার সাথে সাথে কি হলো না, সাডেনলি হঠাৎ করে কেম ফেস টু ফেস উইথ আ হিডিয়াস বিস্ট। তিনি তার সামনে একটা ভয়ানক একটা মনস্টার, ভয়ানক একটা দৈত্য সুলভ একটা লোক, দানব সুলভ একটা লোক, একটা যে অনেকটা জন্তুর মতো দেখতে, সেরকম একটা লোক এসে ওর সামনে এসে হঠাৎ করে দাঁড়ালো। তো তাহলে আপন পিকিং, পিকিং মানে হচ্ছে তোলা, পিক মানে হচ্ছে প্লাক, PLUCK, পিক মানে পিকিং হচ্ছে প্লাকিং, PLUCKING। যখন ফুল তোলা বা কোনো কিছু তোলা আমরা বোঝাই, তখন সেটাকে আমরা পিকিং বলে থাকি, মানে টেনে ছিঁড়ে নেওয়া যেটা, সেটা হচ্ছে পিকিং বা প্লাকিং। আচ্ছা, সাডেনলি, সাডেনলি হচ্ছে আনএক্সপেক্টেডলি, আনএক্সপেক্টেডলি, UNEXPECTEDLY, আনএক্সপেক্টেডলি। তো সাডেনলি মানে হঠাৎ করে কোনো কিছু সামনাসামনি হওয়াটা সাডেনলি। তো সাডেনলি বা আনএক্সপেক্টেডলি কেম ফেস টু ফেস, ফেস টু ফেস বলতে, ফেস টু ফেস বললাম যে মুখোমুখি হওয়া, এনকাউন্টার, এনকাউন্টার, ENCOUNTERED, এনকাউন্টার। এনকাউন্টার মানে হচ্ছে কারোর মুখোমুখি হওয়া, সম্মুখে মিট করা, হঠাৎ করে যদি কোনোভাবে মিট করে যায়, যার সাথে মিট করার কথা নেই তার সাথে মিট করে যায়, যাকে চাইছি না তার সামনে যদি করে যায়, সেটা হচ্ছে এনকাউন্টার। তো সে কি করলো, ফেস টু ফেস মিট করলো কাকে, একটা হিডিয়াস বিস্ট। হিডিয়াস মানে হচ্ছে যেটা খুব বাজে দেখতে, বদখত দেখতে, ভেরি আগলি লুকিং। এবং এখানে বিস্ট যেটা বলা হচ্ছে, বিস্ট মানে নর্মালি পশু। এবার বিস্ট বলতে এখানে কিন্তু পশুকে আমরা বোঝাচ্ছি না, বিস্ট বলতে এখানে হচ্ছে মনস্টার। মনস্টার মানে কাইন্ড অফ দৈত্য, বাংলাতে যেটাকে আমরা দৈত্য ধরনের কথা বলি সেরকম মনস্টার। তো তোমাদের এখানে যেমন বইতে ছবি দেওয়া আছে, সিংহের মতো অনেকটা দেখতে, দুপায়ে দাঁড়িয়ে আছে, হাত দুটো কিরকম, গায়ে প্রচুর লোম, মাথায় অনেক কেশর বা চুল রয়েছে, দাঁড়িয়ে আছে, তো পায়ে বড় বড় নখ রয়েছে, সেটা সেটা তোমাদের ভাবনাতে আলাদা হতেই পারে। এটা যিনি এঁকেছেন তার ভাবনাতে এরকম এসছে, তোমরা অন্যভাবে ভাবতেই পারো যে মনস্টারটা কেমন দেখতে হবে। তো তিনি ওই মনস্টারের সামনে এলেন বা বিস্টের সামনে এলেন। হি টোল্ড দ্য মার্চেন্ট, সে মার্চেন্টকে কি বললো, লাস্ট নাইট ইউ ওয়ার হাংরি অ্যান্ড সেন্টারলেস, আই গেভ ইউ ফুড, শেল্টার অ্যান্ড কমফোর্ট। গত রাত্রে তুমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলে এবং তোমার কাছে কোনো আশ্রয় ছিল না। ইউ ওয়ার শেল্টারলেস, শেল্টারলেস বলতে আশ্রয়হীন। আই গেভ ইউ ফুড, আমি তোমায় খাবার দিয়েছি, শেল্টার তোমাকে আশ্রয় দিয়েছি, অ্যান্ড কমফোর্ট এবং তার সাথে আরামে থাকতে দিয়েছি। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রেশিয়াস পজিশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি। এবং এত কিছু করার পরেও তুমি কি করছো, আমার সব থেকে মূল্যবান যে জিনিসগুলো, সব থেকে প্রিয় যে জিনিসটা, সেই জিনিসটাকে নিয়ে তুমি চলে যেতে চাইছো, এবং সেটাও এত কিছু করার পর। এবার তো বিস্ট এই ধরনের কথা বললো এবং তার সাথে বললো, ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট, তুমি এই যে আচরণটা করলে এর জন্য তোমার একটাই শাস্তি, এবং সেই শাস্তিটা হচ্ছে ইউ মাস্ট ডাই, তোমাকে মরতে হবে। মানেগুলো এবার দেখে নি। প্রেশিয়াস, প্রেশিয়াস মানে হচ্ছে মূল্যবান বা ভ্যালুয়েবল। দেখো এখানে আমরা পড়েছি প্রেশিয়াস, CIOUS, প্রেশিয়াস, ভ্যালুয়েবল। এবং পজিশন, যেটা বিস্ট বলছে তুমি আমার পজিশনটা নিয়ে চলে যাচ্ছ, পজিশন মানে হচ্ছে বিলঙ্গিং। বিলঙ্গিং বলতে আমাদের যে সমস্ত জিনিসগুলো থাকে, নিজেদের যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো বিলঙ্গিং। এখন হাতে আমার একটা পেন আছে, বই আছে, তো এইগুলো হচ্ছে আমার বিলঙ্গিং, আমার সম্পত্তি। তো সেই সম্পত্তি বা সেই বিলঙ্গিং, যেটাকে আমি ভালোবাসি, সেই জিনিসটা তুমি যদি আমার কাছ থেকে নিয়ে চলে যাও এবং সেটাও কি আমার আতিথেয়তা গ্রহণ করে, তাহলে সেটা ঠিক কাজ নয়। এবং তার শাস্তি হিসাবে তিনি কি বলছেন, যে মৃত্যু। এবং আরেকটা শব্দ আছে হসপিটালিটি। হসপিটালিটি, হসপিটালিটি বলতে কি বুঝি, হসপিটালিটি হচ্ছে যে
উম, আহ, যেটা হচ্ছে কমফোর্ট যখন আমরা কাউকে দিই, যখন কোনো কোনো অচেনা ব্যক্তি যাকে আমি চিনি না তার প্রতি, বা অথবা চেনা ব্যক্তিও যদি হয় তার প্রতি আমাদের যে সেবা, আমাদের যে কাজকর্ম, তাকে কমফোর্ট দেওয়ার যে চেষ্টা, তাকে যে ভালো রাখার যে চেষ্টা, সেই জিনিসটাকে আদর যত্ন, সেটাকে বলা হয় হসপিটালিটি। কেমন? হসপিটালিটি, এবার হসপিটালিটি, হসপিটাল শব্দটার সঙ্গে তোমরা পরিচিত। হসপিটালে যেরকম যারা আর্ত রুগীরা যায় তাদেরকে কি করা হয়, নিঃস্বার্থভাবে সেবা করে তাদেরকে আবার সুস্থ করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। তো এই সেবা ভাবটা যেখানে থাকে সেটাই এখানে কি করা হচ্ছে, হসপিটালিটি এবার বলা হচ্ছে। মানে আমরা এটাকে বলতে পারি কাইন্ডনেস টু আ ভিজিটার, এই হিসাবেও আমরা বলতে পারি। তো ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট, কন্ডাক্ট মানে হচ্ছে বিহেভিয়ার। তো অ্যাকসেপ্টিং, অ্যাকসেপ্টিং আমরা আগেরটাতেই পেলাম, অ্যাকসেপ্টিং মানে হচ্ছে রিসিভিং, কোনো কিছু গ্রহণ করা। আর কন্ডাক্ট, এই যে বললাম, কন্ডাক্ট হচ্ছে বিহেভিয়ার, বিহেভিয়ার হচ্ছে আচরণ। তোমার এই আচরণের জন্য তোমার একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যু। দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি, মার্চেন্ট বারবার করে দয়া ভিক্ষা করতে লাগলো এবং সে বলতে লাগলো যে ভাই আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। এবার স্বাভাবিক ব্যাপার, একটা মানুষ তো ঝট করে মরতে চায় না। এবার তুমি মরে যাবে বললে পরে কি আর কেউ বলে যে হ্যাঁ ভাই আমি মরে যাবো খুব খুশি? সেটা না। তো সে তখন কি চাইবে, সে চাইবে বাঁচতে, বাঁচার জন্য সে তখন কি করছে, তখন যত রকম ভাবে সে চেষ্টা করছে যে কনভিন্স করার জন্য বিস্টকে যে যদি তাকে ছেড়ে দেয়। এবং বেগ, বেগ মানে এমনিতে বেগ মানে হচ্ছে ভিক্ষা করা, কিন্তু এখানে বেগ মানে আমরা ভিক্ষা করা বলবো না, বেগ মানে হচ্ছে প্রে করলো, প্রার্থনা করলো বিশ্বের কাছে। বেগ এটাকে হচ্ছে প্রে, ঠিক আছে? অথবা যদি ভিক্ষা দিতেই চাও তাহলে, মানে বলতেই চাও, তাহলে করে হচ্ছে প্রাণ ভিক্ষা করলো। দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি, তাকে ছেড়ে দেওয়ার জন্য বারবার করে অনুরোধ করলো। হে আর্গুড, আর্গু মানে হচ্ছে তর্ক বিতর্ক করা, যুক্তি দেওয়া। তো হে আর্গুড, আর্গু মানে হচ্ছে গিভ রিজনস, কারণ দেখানো। আর্গুড মানে গিভ রিজনস, অর্থাৎ সে কারণ দেখালো, যুক্তি দিল। এবং সে কি যুক্তি দিল? যুক্তি দিল যে হি হ্যাড অনলি পিক দ্য রোজ অ্যাজ এ গিফট ফর হিজ ইয়ংগেস্ট ডটার বেল, অর্থাৎ সে নিজের জন্য এই গোলাপটা তুলছে না, ওর ভালো লেগেছে বলে যে গোলাপটা তুলে নিয়ে ও বাগান থেকে চলে যাচ্ছে তা নয়। ও কেন তুলছে? ও আসার সময় ওর মেয়েকে কথা দিয়েছিল যে এমন একটা গোলাপ ও এনে দেবে, যে গোলাপটা কি করবে, যে গোলাপটা এই অঞ্চলে আর কোথাও পাওয়া যায় না, কেউ দেখেনি, সেরকম একটা গোলাপ ওকে এনে দেবে। এবং সেই জায়গা থেকেই ও কিন্তু গোলাপটা তুলেছে। এবার তারপরে ও বলছে সেটা যদি আমার ভুল হয় তাহলে অবশ্যই সেটা আমি ভুল করেছি এবং এর জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং এটাও তো ঘটনা, একটা গাছ থেকে কেউ ফুল তুলে নিল এবং তারপরে তাকে বলা হলো যে তুমি আমার গাছের বাগানের ফুল ছিঁড়ে তোমাকে মরতে হবে, এটাও বড্ড বাড়াবাড়ি শোনায়। তো যাই হোক, এখানে গল্পতে সেরকম যেহেতু এভাবে আছে এবং কেন এতটা এগিয়ে গিয়ে বিস এটা করছে সেটা আমরা জানতে পারবো ইউনিট 2-তে গিয়ে। তো ইউনিট 1-এ আপাতত আমরা এটাই দেখি। তো অ্যাট লাস্ট দ্য বিস্ট এগ্রি, এবং শেষ পর্যন্ত এই বিস্ট এগ্রি করলো বা রাজি হলো। কিসে রাজি হলো না, বেলের বাবার কথা মতো তাকে ছেড়ে দিতে রাজি হলো। এবং সে কি বললো, ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, ঠিক আছে তুমি বেলের জন্য রোজটা নিয়ে যেতে পারো, বাট you will have to return to the castle, or else your daughter shall come to stay with me in this castle. অর্থাৎ কাসল, কাসল মানে হচ্ছে ফোর্ট, ফোর্ট বলতে একটা দুর্গ, বিশাল বড় দুর্গ, কাসলের মধ্যে এই বীজ থাকতো। তো সেখানে কি করতে হবে, ওর বাবাকে বললো বেশ ঠিক আছে তুমি তাহলে গোলাপ নিতে চাইছো, গোলাপ নাও, গোলাপ নিয়ে তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তোমার মেয়েকে গোলাপ দাও, কিন্তু দেওয়ার পর তুমি কি করবে, দেওয়ার পর তুমি যেই গোলাপটা ছিঁড়েছো তার তো একটা শাস্তি আছে, তো সেই শাস্তি স্বরূপ তুমি আবার আমার কাছে ফিরে আসবে এবং তারপর তোমার যা পানিশমেন্ট হয় সেটা দেখা যাবে। এটা একটা হতে পারে। অথবা অন্য জিনিস কি হতে পারে, অন্য জিনিস এটাই হতে পারে যে তুমি তোমার মেয়ে যার জন্য তুমি এই গোলাপটা ছিঁড়লে, নিজের জীবন বিপন্ন করলে,
সেই মেয়েকে গিয়ে বলো সে যেন এসে এই কাসেলে আমার কাছে এসে সে থাকে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, যে মার্চেন্ট ছিল সে অত্যন্ত দুঃখী হয়ে পড়লো, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন। কিন্তু এই যে কন্ডিশন বা শর্তটা বিস্ট দিল, এটা মার্চেন্ট অ্যাকসেপ্ট করলো, যদিও সে কিন্তু মনে খুব দুঃখ পেল, আপসেট হলো। স্বাভাবিক দুঃখ পাওয়াটা, কারণ সে নিজের জীবন বাঁচানোর জন্য মানে প্রথমত প্রাণ ভিক্ষা করছে, এবং জীবনটা যদি বা এখন কিছু সময়ের জন্য বুঝতে পারছে না যে কতক্ষণের জন্য বেঁচে থাকছে। বাড়ি থেকে দেবে, আবার ফিরে আসবে, যদি না আসে তাহলে বেলকে ফেরত পাঠাতে হবে, এটাও একটা বাজে ব্যাপার। তো সেইগুলো মাথার মধ্যে রেখেই ওর কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে, এরপর বিস্ট তাকে রওনা করে দিল তার বাড়ির পথে। উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স, এবং তার সাথে কি দিয়ে দিল, এক গাদা গয়নাগাটি দিল এবং জামা কাপড়ও দিয়ে দিল তার মেয়েদের জন্য, অর্থাৎ ওর মেয়েরা যেগুলো যেগুলো চেয়েছিল সেগুলো তাদের জন্য পাঠিয়ে দেওয়া হলো। অ্যান্ড স্ট্রেসড, এবং জোর দিয়ে বলল, দ্যাট যে বেল মাস্ট কাম টু দ্য কাসল, বেল যদি আসে তাহলে অবশ্যই সে যেন এই কাসলে আসে কি হিসাবে, অফ হার ওন অ্যাকর্ড। অ্যাকর্ড মানে হচ্ছে, এখানে লিখে নি, তোমাদের এখানে লেখাই আছে দেখো, অ্যাকর্ড মানে হচ্ছে ফ্রি উইল। ফ্রি উইল বলতে স্বাধীনভাবে, তাকে কেউ কোনো ফোর্স করবে না, তাকে কখনোই বলা হবে না যে যাও তুমি গিয়ে থাকো ওখানে ক্যাসলে থাকো, বৃষ্টির সাথে থাকো, যা আবার হয়ে গেছে, তুমি একটা গোলাপ চেয়েছিলে, সেই গোলাপ তুলতে গিয়ে এত ঘটনা, তাহলে তুমি চলে যাও, তুমি গিয়ে ওখানে থাকো, এরকম ভাবে কেউ কিন্তু ওকে বাধ্য করবে না বা ফোর্স করবে না। ওর বাবা গিয়ে বেলকে ঘটনাগুলো বলবে, বলার পর বেলের যদি মনে হয় যে হ্যাঁ এই শর্তে বেল গিয়ে বৃষ্টির সাথে থাকতে পারে, ওই কাসলে থাকতে পারে, তাহলে পরেই কিন্তু বেল সেখানে যাবে, আদারওয়াইজ সে কিন্তু কখনোই আসবে না। দ্য মার্চেন্ট, ব্যবসায়ীটি, আপন অ্যারাইভিং হোম, বাড়িতে পৌঁছে, ট্রাই টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল, বেলের কাছ থেকে এই গোটা ব্যাপারটাকে লুকিয়ে ফেললো বলতে তাকে বললো না, গোপন রাখলো। অন্য মেয়ে দুটো তো বললাম যে অন্যরকম ছিল, তাদের ওসব কোনো ব্যাপার নেই, খাবার দাবার, তারা জিনিসপত্র পেয়েছে, তারা জুয়েলস পেয়েছে, তারা ভালো ভালো ড্রেস পেয়েছে, ওরাও ঠিক খুশি হয়ে গেছে, নেচে বেড়াচ্ছে। কিন্তু বেল তো সেরকম নয়। বেলের আগেই আমরা দেখেছি যে বেল ওয়াজ আ লাভলি গার্ল, এবং তার মনটা পিওর, অনেক বেশি অনেক ভালো, সে মনের দিক থেকে অনেক উদার, এবং সে অত্যন্ত মননশীল একটা মেয়ে, এবং যার ফলে সে কি হচ্ছে, সে তার বাবার মন খারাপেরও খবর রাখে। তার বাবাকে সে কখনো যেরকম ধরনের বাড়িতে দেখেনি, যেভাবে থাকে, যে এরকম কিছু চাপে আছে বা কষ্টের মধ্যে আছে, কিছু ভাবছে সারাক্ষণ, এরকম তো সে কখনো আগে এভাবে দেখেনি। তো সেটা দেখার পর তার কিন্তু মনে হচ্ছে যে সামথিং ওয়েন্ট রং, কিছু একটা তো গন্ডগোল হয়েছে, এবং বাবাকে বারবার করে সেটা নিয়ে বলতে লাগলো। বাট সি প্রাইড ইট ফ্রম হিম, এবং তারপর সে বাবাকে কুচিয়ে কুচিয়ে জিজ্ঞেস করে করে গোটা ব্যাপারটা জানলো। অ্যান্ড এবং উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট কাসল, এবং খুব স্বেচ্ছায় সানন্দে সে বলল, ঠিক আছে বাবা, তুমি যদি আমার জন্য এতটাই করেছো, এবং তারপর যদি আমারই ইচ্ছার কারণে এই সমস্ত ঘটনা ঘটে থাকে, কোনো অসুবিধা নেই, আমি কাসলে যাচ্ছি, বিস্ট যেরকম বলেছে আমি থাকছি, তুমি এখানে থাকো, কারণ তুমি যদি চলে যাও আমরা তিনটে মেয়ে এখানে একা হয়ে যাব, আমরা তিন বোন এখানে একা হয়ে যাব, আমাদের কে দেখবে, আমরা তো ছোট, আমাদের তো অত বড় বয়স নয়, আমাদের কে দেখবে, দেখাশোনা কে করবে, তার থেকে আমি চলে যাই, বাকি দুটো আমার যে দিদিরা আছে তারা থাকুক, তুমি থাকো, তাদের দেখাশোনা করো, তারা তোমার দেখাশোনা করো, তো আমার যা হবে সেটা পরে দেখা যাবে। এই বলে বেল কি করলো, ওর বাবার কাছ থেকে বিদায় নিয়ে কাসলে চলে গেল। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, বিস্ট ওকে খুব ওয়েলকাম করলো কাসলে দেখে, এবং ওয়েলকাম করার পেছনে অবশ্যই কারণ আছে, রিজনস আছে, যেটা আমরা পরের ইয়েতে দেখবো, ইউনিট 2-তে অবশ্যই দেখবো। এবং সেখানে খুব যেমন বাবার সাথে ওর বিস্টটা যেরকম বাবার সাথে একটা খুব রুড একটা বিহেভিয়ার করেছিল, খুব কঠিন করে কথা বলছিল, বেলের সাথে কিন্তু একদম সেরকম কোনো ব্যবহার করলো না, খুব সুন্দরভাবে ওকে ওয়েলকাম করলো প্রাসাদের মধ্যে বা ওই কাসেলের মধ্যে, এবং তারপর তাকে বললো, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দি কাসেল অ্যান্ড আই এম ইউর সার্ভেন্ট, তুমি হলে এই কাসেলটার মালিক,
আজকে তুমি এসেছো, আমি তোমাকে কাসলের মালিক করে দিলাম। এখানে তুমি থাকো, ঘোরো, খেলো, আনন্দ করো, যা খুশি করো, তোমাকে কেউ কোনো বাধা দেবে না। আর যদি আমার কথা বলো, তাহলে আজ থেকে আমি তোমার দাস হয়ে থাকলাম, আমি তোমার আজ্ঞাবহ হয়ে থাকলাম, আমি তোমার সার্ভেন্ট হয়ে থাকলাম। তো এইভাবে বিস্ট কি করলো, বেলকে ওয়েলকাম করলো। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। এখানে আরেকটা শব্দ বাকি থেকে গেল, মিস্ট্রেস। মিস্ট্রেস মানে হচ্ছে ওনার, মালিক, কেমন? তো এই পর্যন্ত আজকে আমাদের থাকলো। এরপর আমরা সেকেন্ড পার্টটা দেখে নেব। এটা পড়ো, পড়ে যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে, গ্রুপে আমাকে অবশ্যই প্রশ্ন করবে। আমি যতটা সম্ভব চেষ্টা করব লিখে জবাব দিতে হবে। হ্যাঁ, প্রশ্ন কিন্তু লিখে করবে, এটা বারবার বলছি, প্রশ্নটা লিখে করবে, কেউ ভয়েস মেসেজে কিন্তু কোনো কোয়েশ্চেন করবে না। ওকে, টাটা, তাহলে আজকের মতো এখানেই।